ক্লাস 11 এর ছেলে মেয়েদের একটা সমস্যা আমি তোদেরকে বারবার করে বলেছি, ওরা সামনে সামনে পড়তে পড়তে যায় আর পেছনে পেছনে ভুলতে ভুলতে যায়। এই সমস্যা থেকে সবাইকে বার করার জন্য অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে আমি আমার প্রত্যেকটা ব্যাচের ক্লাসের একটা ছোট্ট 15 মিনিটের রিভিশন করিয়ে থাকি। যে কটা ক্লাস আমাদের ব্যাচের মধ্যে হয় প্রত্যেকটা ক্লাসের 15 মিনিটের রিভিশন আমাদের এই চ্যানেলের মধ্যে সবার জন্য আসে। সে আমাদের ব্যাচের মধ্যে যদি পড়ে তাহলে তার একদম ফাইন একটা রিভিশন হয়ে যাচ্ছে পড়ার পরে, আর যদি না পড়ে অন্য কোথাও পড়ে তাহলেও তার একটা রিভিশন হয়ে যাচ্ছে এখান থেকে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। বন্ডিং এর অনেকগুলো ক্লাসে রিভিশন দিয়ে দিচ্ছি, আজকে সম্ভবত 5 নম্বর ক্লাসের রিভিশন। আগের দিন হাইড্রোজেন বন্ডিং দিয়েছিলাম, একদম পুরো একদম জমিয়ে দিয়েছিস ভিডিওটাকে। যাই হোক, চল দেখা যাক আজকে কি আছে। আজকে ডাইপোল মোমেন্ট আছে। এখন দাদা ডাইপোল মোমেন্ট মানেটা কি বলো? আমি বললাম খুব ছোট তো ভিডিওটা, এত ইলাবোরেটলি যেখানে শিখিয়েছিলাম এটাকে একটু ছোট করে বলতে হবে। তোর ছোট করে বলি শোন। ধর 100 টাকা নিয়ে তুই আর তোর বান্ধবী গেছিস মলে শপিং করতে। তোর বান্ধবী তোকে বলেছে যে তুমি 50 টাকা দাও, আমি 50 টাকা দিচ্ছি। আমরা 100 টাকা একসাথে মিলিয়েছি, তার মধ্যে 50 তুই দিয়েছিস, 50 তোর বান্ধবী দিয়েছে। তার মানে হিসাব মতো অর্ধেক পয়সা দিয়ে তোর কেনার কথা, অর্ধেক পয়সা দিয়ে তোর বান্ধবী জিনিসপত্র কেনার কথা। বাট যখন তোকে ভুলভাল বুঝিয়ে মলে একবার নিয়ে চলে গেছে, তখন তুই দেখতে পাচ্ছিস সব দোকানে গিয়ে সেই শুধুমাত্র শপিং করে যাচ্ছে। এখানে কিনছে 10 টাকার, ওখানে কিনছে 20 টাকা। তুই ভাবছিস হতভাগা আমি কিনবো কখন? সব টাকা তো তুই নিয়ে নিলি। লাস্টে দেখা গেল 90 টাকার জিনিস সে কিনেছে আর 10 টাকার জিনিস তোকে কিনিয়েছে। নিয়ে তুই কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছিস হরি হরায় নম কৃষ্ণ গাইতে গাইতে। তাহলে এই হচ্ছে ব্যাপার। মানে দাদা এতে কি হলো? এটাতে ডাইপোল মুভমেন্ট করতে গেল। আমি বলছি দেখ তো ভাই, আলটিমেটলি কি ঘটলো। ধর এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে। একটা বন্ড আছে মানে কটা ইলেকট্রন আছে দাদা? দুটো ইলেকট্রন আছে। আমি বললাম এখন তো তোরা শিখে গেছিস ইলেকট্রন মানে ইলেকট্রন একটা ক্লাউড, একটা ইলেকট্রন ডেনসিটি। এখন দেখা গেল এইটা হচ্ছে বি ফর বান্ধবী আর এটা হচ্ছে তুই। এবার বান্ধবী বেশি ইলেকট্রোনেগেটিভ, বান্ধবীর পাওয়ার বেশি, সেই কারণে বান্ধবী সমস্ত টাকাটা নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে ইলেকট্রনটা সম্পূর্ণভাবে নিজের দিকে যদি টেনে নেয় তাহলে পুরো ইলেকট্রন ডেন্সিটিটা বি এর দিকে শিফট হয়ে যাবে। এবং দিস প্রপার্টি, দিস ধর্ম ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রন নেগেটিভিটি। এবং এই ইলেকট্রন নেগেটিভিটির জন্য ইলেকট্রন ঘনত্বটার যে শিফট হলো, এই যে শিফটটা হলো সেটাকে আমরা বোঝাচ্ছি কি চিহ্ন দিয়ে? দেখতে এরকম একটা চিহ্ন দিয়ে বোঝাচ্ছি না? যার দিকে ইলেকট্রনটা যাচ্ছে, যার ইলেকট্রন নেগেটিভিটিটা বেশি, আমরা তার দিকে একটা অ্যারো দিচ্ছি না? একটা অ্যারো দিচ্ছি। এবং যেখান থেকে যাচ্ছে সেদিকে দেখ আমরা একটা কাট করছি। কেন জানিস কাটটা করছি? কারণ যার দিকে ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রনটা কি নেগেটিভ, তার মানে দাদা এর মাথার উপরে বসছে ডেল নেগেটিভ। আর যেখান থেকে যাচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে কি চার্জ হচ্ছে বল? পজিটিভ চার্জ হচ্ছে। ওই পজিটিভ বোঝানোর জন্য এই অ্যারোটা দেওয়ার পর আমরা এখানে একটা কাট লাগাচ্ছি। এই যে চিহ্নটা আমরা দিচ্ছি, দিস ইজ নোন অ্যাজ ডাইপোল মোমেন্ট। তার মানে ডাইপোল মোমেন্ট ডিরেক্টলি দাদা একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সকে প্রকাশ করে, রাইট? আমি বললাম একদম। যে কম ইলেকট্রোনেগেটিভ সেদিক থেকে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে ইলেকট্রন ডেনসিটিটা যে শিফট হচ্ছে, ইলেকট্রনটা যে শিফট হচ্ছে সেইটাকে বোঝানোর জন্য আমরা ডাইপোল মোমেন্ট ইউজ করে থাকি, রাইট? আমি বললাম একদম রাইট। এবং সেটাই আমি এখানে শিখিয়েছিলাম। সেই ডাইপোল মোমেন্টকে আমরা মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে কোন দিক থেকে কোন দিকে এক কথায় বলবো এক্ষুনি বুঝে যাবি, তোর থেকে তোর বান্ধবীর দিকে। গল্প শেষ। হ্যাঁ চলো, হয়ে গেছে হয়ে গেছে। এইবার এখানে কয়েকটা দেখ ডাইপোল মোমেন্টের আমি বিষয়পত্র দেখিয়েছি। যেমন অ্যামোনিয়া মলিকিউলটা মনে রাখবি একটা কথা, তোদেরকে আমি এটা ডিটেইলে আর বলছি না। এখানে যখন ব্যাচে শিখিয়েছিলাম একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছিলাম। লোন পেয়ার যেটা হবে তার ইলেকট্রোনেগেটিভিটি সবসময় হাই। যদি কোনো জায়গাতে ধর নাইট্রোজেন আছে আর লোন পেয়ার আছে, তাহলে কার দিকে যাবে ডাইপোল মোমেন্ট? কার দিকে আমি মোমেন্টটা দেখাবো? লোন পেয়ারের দিকে দেখাবো। কারণ লোন পেয়ার সবসময় বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু এনি আদার থিং। এইটুকু জাস্ট খেয়াল রাখিস। তাহলে নাইট্রোজেন আছে, লোন পেয়ার আছে, তাহলে কার দিকে যাবে? লোন পেয়ারের দিকে। এইবার নাইট্রোজেন আর এদিকে হাইড্রোজেন গুলো রয়েছে, চিন্তা কর। হাইড্রোজেনের থেকে তো নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন বেশি, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন বেশি। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে তিনখানা বন্ড মোমেন্ট গেল গেল গেল। যখনই গেল তাহলে এই তিনটে, তোরা তো ভেক্টর পড়েছিস ফিজিক্সে, যদি না পড়ে থাকিস তাও বুঝতে পারছিস, তিনটেই ওপরের দিকে। তাদের একটা ওভারঅল মোমেন্টাম ভেক্টর, ওভারঅল একটা ডাইপোল মোমেন্ট থাকবে কোন দিকে বলো? ওপরের দিকে। আর লোন পেয়ারের জন্য মোমেন্টটা কোন দিকে? ওপরের দিকে। তাহলে টোটাল ওভারঅল মিউ রেজাল্টেন্ট কোন দিকে হলো? ওপরের দিকে হলো। শেষ, খতম।
এইবার চলো একটু কার্বন ডাই অক্সাইড আছে, এখানে তুই দেখতে পাচ্ছিস কার্বনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের দিকে একটা বন্ড মোমেন্ট গেছে, এদিকেও কার্বন থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে এদিকে একটা বন্ড মোমেন্ট গেছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ইট আতার জবাবে পাটকেল, দুটো একই রকম ভাবে চলছে তো, নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আরে এইদিকে যতটা এইদিকেও তো ততটাই, কারণ এদিকেও সিও এদিকেও সিও, একই ধরনের বন্ড, তাহলে এদিকে যতটা বন্ড মোমেন্ট এদিকে ততটা বন্ড মোমেন্ট, ওভারঅল রেজাল্টেন্ট মোমেন্ট কত? জিরো, তাই না? চল নেক্সট। এটা কি আছে বল, এটা বেনজিন দেখিয়েছিলাম, বেনজিনের মধ্যে কি আছে বলিস তো, এই যে ধর কার্বন 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 কার্বন, একদম ডিটেলে ধরে ধরে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম, এখানে জাস্ট একটুখানি একটা রিভাইজ করিয়ে দিচ্ছি। রিভিশন টাইপ অফ বিষয় করলে কি হয়, ওই ভুলে যাওয়া গুলোকে আটকে দেওয়া যায়, আর কিছুই না। চল দেখ, হাইড্রোজেন আছে কার্বন আছে, হাইড্রোজেনের থেকে কার্বন ডান দিকে থাকে, তাহলে স্বাভাবিক কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে একটা মোমেন্ট গেল, এখানেও হাইড্রোজেন থেকে কার্বনের দিকে একটা মোমেন্ট গেল। দাদা এইটা আর এটা একে অপরের সমান ও বিপরীত, আমি বললাম হ্যাঁ, তাহলে এই দুটো কেটে জিরো হয়ে গেল, আমি বললাম ভেরি গুড। একই রকম ভাবে এইটা আর এইটা কেটে কুটে কত হয়ে যাবে? জিরো। একই রকম ভাবে এইটা এইটা কেটে কুটে কত হয়ে যাবে? জিরো। দেখ এই জন্যই তো এই পুরোটাকে এরকম করে জিরো দেখিয়ে দেওয়া ছিল। আশা করছি একদম পরিষ্কার আছে, একদম ক্লিয়ার আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, ওভারঅল নিউ রেজাল্টেন্ট জিরো। এখানে তুই দেখতে পাচ্ছিস জলের মলিকিউলটার মধ্যে দুখানা লোন পেয়ার আছে, কেন আছে না আছে সব বন্ডিং এর মধ্যে তোদেরকে আমি শিখিয়ে দিয়েছি। যারা এইভাবে পড়ছিস না ভালো করে পড়তে থাক কিন্তু ভাই, কারণ পরীক্ষায় এইভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে। যারা এখনো পর্যন্ত জানিস না প্রশ্ন কিভাবে হবে, আমি আমার চ্যানেলটার মধ্যে এই চ্যানেলটার মধ্যে প্রত্যেক সপ্তাহে কোশ্চেন প্র্যাকটিস করাই। আমাদের ব্যাচে যতটা টপিক পড়ানো হয় তার উপরে কোশ্চেন প্র্যাকটিস প্রত্যেক সপ্তাহে আসে, একদম শুরু থেকে আসছে। আমি একদম শুরু থেকে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি অ্যালং উইথ ব্যাচের পড়াশোনা। দেখ এই যে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে একটা মুভমেন্ট, এই হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে একটা মুভমেন্ট, এখানে দেখ লোন পেয়ারের দিকে অক্সিজেন থেকে লোন পেয়ার, অবশ্যই লোন পেয়ারের দিকে যাবে, লোন পেয়ারের দিকে যাবে। দুটো লোন পেয়ারের দিকে গেলে ওভারঅল লব্ধি মুভমেন্ট কোন দিকে? উপরে। দুটো হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে গেলে ওভারঅল লব্ধি মুভমেন্ট কোন দিকে? উপরে। তাহলে ওভারঅল রেজাল্টেন্ট মুভমেন্ট সব দিক থেকে কোন দিকে হলো? উপরে হলো। গল্প শেষ হয়ে গেছে। নেক্সট কি আছে বল, একটা সিজ আর ট্রান্স কম্পাউন্ড দেখিয়েছি। সিজ মানে কি দাদা? মানে ধর এটা ডাইক্লোরো ইথিলিন আছে, দাদা ডাইক্লোরো ইথিলিন মানে আরে এইটাকে তো ইথিলিন বলে রে। হ্যাঁ রে, এইটাকে তো ইথিলিন বলে। চারটে হাইড্রোজেন থাকলে দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে, যেরকম করে তোকে সরিয়ে দিয়ে তোর জায়গায় অন্য কেউ চলে এসেছিল, ঠিক তেমন করি হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গাতে ক্লোরিন চলে এসেছে। তাহলে দুটো ক্লোরিন এলো বলে কি নাম দেবো? ডাইক্লোরো। অ্যাকচুয়াল কম্পাউন্ডটা কি ছিল? ইথিলিন ছিল, ওই জন্য নাম দেবো ডাইক্লোরো ইথিলিন। এই ডাইক্লোরো ইথিলিন মলিকিউলটার মধ্যে দুটো ক্লোরিন যদি একই দিকে থাকে, যদি দুটো ক্লোরিন একই দিকে থাকে তখন সেটাকে আমরা বলি সিস কম্পাউন্ড। আর যদি দুটো ক্লোরিন ডিফারেন্ট ডিফারেন্ট দিকে থাকে, একটা এই দিকে তো একটা এই দিকে, তখন সেটাকে আমরা বলি ট্রান্স কম্পাউন্ড। মানে দুটো কার্বনের মধ্যে দুটো ক্লোরিন, দেখ দুটো কার্বনে দুটো ক্লোরিন একই দিকে, দুটো কার্বনে দুটো ক্লোরিন ডিফারেন্ট দিকে। আশা করবো ক্লিয়ার। যখন সিজ হয় হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, ওভারঅলটা উপরে। আবার কার্বন থেকে ক্লোরিনের দিকে যাবে, কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনের দিকে গেল, তাহলে এটাও উপরের দিকে এটাও উপরের দিকে, ওভারঅল সিজের ক্ষেত্রে লব্ধি মোমেন্ট উপরের দিকে। গল্প শেষ। এদিকে কি হয়, কার্বন থেকে ক্লোরিন এটা আবার অপোজিট দিকে, এটা মানে এইটা আর এটা কেটে জিরো হয়ে গেল, তাহলে হাইড্রোজেন থেকে কার্বন এটা, হাইড্রোজেন থেকে কার্বন এটা কেটে কুটে জিরো হয়ে গেল, মোট রেজাল্টেন্ট মোমেন্ট জিরো হয়ে গেল। গল্প শেষ। আশা করতে পারি বুঝে গেছিস। একজন প্রশ্ন করেছিল লাইভ ক্লাসের মাঝে যে SO2 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন sp2 কি করে হচ্ছে ও বুঝতে পারছে না, তখন আমি ওকে হাইব্রিডাইজ অরবিটালের সংখ্যা বার করে দেখিয়ে দিয়েছিলাম, হাফ v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। সেখানে আমি দেখিয়েছিলাম এই যে সালফার আছে কেন্দ্রীয় পরমাণু, নিয়ন কোর আছে, তারপরে 3s2 3p4 আছে, তাহলে যে ওভারঅল যোজ্যতা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সেটা 6 হয়ে গেছে। এই যে s এর মধ্যে দুটো আর p এর মধ্যে 4টে, আর এখানটা স্বাভাবিক কোনো দ্বিযোজী পরমাণু যেহেতু আছে, কোনো একযোজী পরমাণু নেই, তাহলে পুরোটা জিরো, কোনো ক্যাটায়ন আনায়ন নেই, যখন সব জিরো তাহলে 3 হচ্ছে হাইব্রিডাইজড অরবিটালের সংখ্যা, তাহলে সেটা sp2ই হবে। সবাই এভাবে শিখে গেছে, কিন্তু দাদা তুমি একটা কথা বলো, যখন তুমি শিখিয়েছিলে একদম বন্ডিং এর শুরুতে হাইব্রিডাইজেশনটা এলো কি করে, তখন যে কনসেপ্টটা শিখিয়েছিলে সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু সেটা sp2 আসছে না। একবার এটা চেক করো। একজন বলেছে, আমি একটা কথা বলি শোন, আমি তোদেরকে বারবার করে শিখিয়ে দিয়েছিলাম কি করে লোন পেয়ার বার করতে হয়, h মাইনাস x মাইনাস d করে তুই কটা লোন পেয়ার বার করলি? একটা। তাহলে একটা লোন পেয়ার উপরের দিকে রইলো, ঠিক আছে, ম্যাটার এটা নয়। ম্যাটার হচ্ছে সালফারের সঙ্গে অক্সিজেনের কটা করে বন্ড আছে? দুটো করে। এবং আমি তোকে বারবার করে শিখিয়েছি নাম্বার অফ বন্ড যত হবে ততগুলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস লাগবে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ বন্ড। এইভাবে যারা বন্ডিং শিখছিস না রে, 12 এ গিয়ে বিরাট সমস্যায় পড়তে চলেছিস। আমার কাছে যে 12 এর ছেলেমেয়েগুলো ভর্তি হয় না নতুন, যারা 11 এ পড়ে না, প্রথমে 11 এর বন্ডিং তাদেরকে দিতে হয়, 12 এর মাঝ রাস্তায় বন্ডিং শেষ করে। খবর নিয়ে দেখে নে যদি না বিশ্বাস হয়।
খুব বিচ্ছিরি অবস্থা। ক্লাস 12-এ যারা 11-এর এই বন্ডিং পড়ে যায় না, 12-এর পি ব্লক তো এমনি পারে না, 12-এর অর্ধেক চ্যাপ্টারে কি সমস্যা, তাই বন্ডিং পড়তেই হবে ভাই। খেয়াল কর তাহলে দাদা এখানে কতগুলো বন্ড আছে, এখানে দাদা এখানে দুটো, এখানে দুটো, মোট 4টে বন্ড আছে। তাহলে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে? আমি বললাম 4টে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। তাহলে কারণ 4টে বন্ড তৈরি করতে হলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। দাদা আমি দেখো এই যে সালফার করছি, যখন সালফারের তো নিয়ন কোর হয়, তার সঙ্গে 3s2 হয়, 3p4 হয়। আমি বললাম হ্যাঁ। এই যে 3s2 লিখে দিয়েছি, 3p4 দেখো লিখে দিয়েছি হুন্ডের সূত্র মেনে। আমি বললাম হ্যাঁ। এখানে দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে তো স্বাভাবিকভাবে বন্ডের জন্য আরো দুটো লাগবে। আমি বললাম হ্যাঁ। তাহলে 3s 3p পরে একটা 3d তো আমার এখানে ফাঁকাই রয়েছে, ভ্যাকেন্ট রয়েছে একদম। তাহলে তুই এখান থেকে এটাকে পাঠা এক্সাইটেড স্টেটের মধ্যে, সঙ্গে সঙ্গে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। এবার এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে 4টে অক্সিজেন 4টে বন্ড করবে, তার মধ্যে দুটো সিগমা বন্ড হবে। এই যে প্রথম দুখানা যে বন্ড হয় দুটো সিঙ্গেল বন্ড, প্রথম দুটো সিগমা বন্ড হয়, তারপরে যে আরেকটা করে বন্ড হয় সেই দুটো পাই বন্ড হয়। বারবার করে শিখিয়ে দিয়েছি, শুধু এইটুকু খেয়াল রাখিস, এই এস আর এই দুটো পি বন্ডিং এ টেক পার্ট করবে। পাই বন্ডিং অরবিটালস গুলো কোনোদিন বন্ডিং এ টেক পার্ট করে না, করে না, করে না। এই জন্যই তোর মনে হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন হবে। কেন? কারণ একটা এস 3টে পি একটা ডি তে আছে ইলেকট্রন, বাট এই যে ইলেকট্রনস গুলো রয়েছে যেটা পাই বন্ডিং এ টেক পার্ট করেছে, এরা অংশগ্রহণই করে না হাইব্রিডাইজেশনে, শুধু সিগমা বন্ডিং গুলো করে। তাহলে এই পুরো এসটা যেখানে লোন পেয়ারটা রয়েছে এবং তার সাথে দুটো সিঙ্গেল ইলেকট্রন যারা সিগমা বন্ড তৈরি করেছে, যারা এইভাবে পড়ছে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে কেমিস্ট্রিতে। আমি তোকে এইটুকু দাবি করে বলতে পারি, আর শিখিয়ে দিয়েছি আমি তোকে এগুলো, এত গভীরে গিয়ে শিখিয়ে দিয়েছি রে, এত গভীরে গিয়ে। ওই জন্য হাইব্রিডাইজেশনটা এস আর দুটো পি মানে sp2 হচ্ছে, গল্প শেষ। NF3 এর ক্ষেত্রে কি হয়, sp2 SO2 এর ক্ষেত্রে কি হয় একটু দেখে নে। SO2 এর ক্ষেত্রে দুটো অক্সিজেন, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, নিচের দিকে থাকে মোমেন্টটা, আর লোন পেয়ারের জন্য উপরের দিকে থাকে। দুটো তোর মনে হচ্ছে একে অপরকে ক্যান্সেল করছে, বাট দেখা গেছে এই নিচের দিকের মোমেন্টটার ভ্যালুটা বেশি হয় এবং এর ওভারঅল ডাইপোল মোমেন্টটা এক্স্যাক্টলি 1.61 ডিভাই এর কাছাকাছি হয়। তাহলে ওভারঅল মোমেন্টটা নিচের দিকে, এটা মনে রাখতে হবে। NF3 এর ক্ষেত্রে ফ্লুরিনের জন্য 3টে নিচের দিকে, লোন পেয়ারের জন্য উপরের দিকে। দেখা গেছে যে এইটা কোনোটা কোনো সময় বেশি হয়, নিচেরটা কোনো সময় বেশি হয়, ওই জন্য কোন দিকে এক্স্যাক্টলি বলা যায় না, এটা একটু মনে রাখতে হবে। শেষ। সিওর ক্ষেত্রে একটা বিষয় আছে, তার আগে আমি একটু বলে নিই অসমযোজী বন্ধন মানে কি। অসমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, নিজের পুরো লোন পেয়ার, এই যে দুটো ইলেকট্রন একসাথে কোনো একটা মলিকিউল কাউকে ডোনেট করে দেয়, মানে কি জানিস তো, নিজের পকেটে 5 টাকা আছে, বান্ধবী বলেছে চকলেট খাবো, ও যা হোক করে পুরো 5 টাকা নেবে, বন্ধুর থেকে 10 টাকা ধার করে 15 টাকার চকলেট খাওয়াবে, নিজের গল্প শেষ, কিন্তু বান্ধবী চকলেট খাবো বলেছে তাই এটাকে মানা করা যাচ্ছে না। দেখ এই নাইট্রোজেনের উপরে একটাই মাত্র লোন পেয়ার রয়েছে, কিন্তু BF3 বোরন বলছে আমার কাছে না অরবিটাল ফাঁকা রয়েছে রে, আমার না ইলেকট্রনের খুব দরকার, আমি না লুইস অ্যাসিড, আমার ইলেকট্রন লাগবে রে, তুই আমাকে কি একটু ইলেকট্রন দিবি? আর ব্যাস, সে কি ছলো না, এই দুটো লোন পেয়ার সঙ্গে সঙ্গে বোরনকে ট্রান্সফার করে দিচ্ছে। যখন একটা পেয়ার অফ ইলেকট্রন, একটা গোটা পেয়ার অফ ইলেকট্রন লোন পেয়ার পুরোপুরি রূপে যখন একজনের ফাঁকা অরবিটালের মধ্যে ডোনেট হয়, একটা দুটো ইলেকট্রন একসাথে ওরকম নয়, এই Na থেকে যখন Na+ হচ্ছে তখন একটা ইলেকট্রন বেরোচ্ছে, আয়ন তৈরির ব্যাপার নয় কিন্তু এটা হচ্ছে একটা নাম্বার অফ পেয়ার, একটা পেয়ার ইলেকট্রন, একটা লোন পেয়ার ডোনেট করে দেওয়া। লোন পেয়ার যদি তুই কাউকে ডোনেট করিস কারোর ফাঁকা অরবিটালে, তখন সেটা যে বন্ধন তৈরি করে সেটা অসমযোজী বন্ধন হয়, কোঅর্ডিনেট বন্ড বলে এই জিনিসটাকে। নাইট্রোজেন থেকে বোরনের দিকে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হয়, কারণ নাইট্রোজেন নিজের লোন পেয়ার দিয়েছে মাথার উপরে প্লাস, বোরনকে দিয়েছে বোরনের মাথার উপরে মাইনাস। দাদা বোরনের ফাঁকা অরবিটালটা কোথায়? আমি বলছি বোরন কি বল, 1s2, 2s2, 2p1। যোজ্যতা কক্ষপথ কোনটা? এই যে 2s এর মধ্যে দুটো ইলেকট্রন আর 2p এর মধ্যে একটা ইলেকট্রন, নে দেখ এই যে দুখানা ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছিস, তার মানে সেই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। দিস ইজ দ্য ম্যাটার, আর কিচ্ছু না। আশা করবো একদম পরিষ্কার আছে, একদম ক্লিয়ার আছে। এইবার চল একটুখানি দেখে নেওয়া যাক ডাইপোল মোমেন্টের যে ক্যালকুলেশনস গুলো তোদের পরীক্ষাতে আসে। যদিও আমি এটাকে বারবার করে শিখিয়েছিলাম, আমি কিন্তু শেখাচ্ছি না, আমি জাস্ট মনে করাচ্ছি, বারবার করে বলছি। জাস্ট একটু বলে দিই, মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। এখানে কিউটা কি, যেমন ধর এই সিসিএল রয়েছে, এই যে চার্জ গুলো যখন সেপারেট হচ্ছে না, এই যে সিএল এর মাথার মধ্যে যে মাইনাস চার্জ আর কার্বনের মাথার উপর পজিটিভ চার্জ, এই চার্জের পরিমাণগুলো হচ্ছে কিউ, আর এদের মধ্যখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই কিউ ইন্টু ডি দিয়ে এদেরকে মাপা হয়ে থাকে ডাইপোল মোমেন্টটাকে। তারপরে কি দেখিয়েছিলাম, যে যখন এরকম একটা অঙ্ক দেবে তোকে, যে কোনো একটা শতকরা আয়নীয়তার মাত্রা কত হবে, কত পার্সেন্ট সেটা আয়নিক, সেটা বার করতে বলবে। প্রথমে তোকে ধরে নিতে হবে সেটা 100% আয়নিক।
যদি 100% আয়নিক হয় তাহলে কিউ এর মানটা ইলেকট্রনের আধানের সাথে সমান হবে, তোকে প্রথমে আগে ওটাই ধরতে হবে। তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে মিউ এর মান কখন, মিউ এর মান যখন সেটা 100% আয়নিক, তাহলে কিউ এর মান কত হয়ে যাবে 4.8 10 টু দি পাওয়ার -10 ইয়েসি, মনে পড়েছে। আর ডিসটেন্সটা দেখ এখানে দিয়ে দিয়েছে, এইচ এফ অনু ডাইপোল মোমেন্ট, এটা ডাইপোল মোমেন্ট, এটা দিয়েছে এক্সাক্ট ডাইপোল মোমেন্ট। আমরা আগে কি ডাইপোল মোমেন্ট বার করবো, যখন 100% আয়নিক ছিল তখন এর বার করবো। মধ্যবর্তী দূরত্ব 0.93 অ্যামস্ট্রং, তাহলে 0.93 এটা অ্যামস্ট্রং আছে, তাহলে এটাকে আমি প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করছি 10 টু দি পাওয়ার -8 দিয়ে গুণ করে। তাহলে ইএসইউ হলো 100% আয়নিক ধরেছি বলে এত ইএসইউ, ইএসইউ গুণ সেন্টিমিটার আলাদা করলাম, 10 টু দি পাওয়ার -18 হয়ে গেল। দেখ 10 টু দি পাওয়ার -10 10 টু দি পাওয়ার -8, এই দুটোকে সামনে আনলাম, 10 টু দি পাওয়ার -18 হয়ে গেল। 10 টু দি পাওয়ার -18 ইএসইউ সেন্টিমিটার, মনে পড়েছে নিশ্চয়ই, এটাকে 1 দিবাই বলা হয়ে থাকে। বাকিটা যেমন ছিল লিখলাম। এবার পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার কতটা হবে? আরে তুই বল, তোর মাধ্যমিক পরীক্ষাতে টোটাল নাম্বার কত ছিল? 100। এটা ছিল তোর টোটাল নাম্বার, তুই পেয়েছিলি কত? 97। তাহলে পার্সেন্টেজ কত ছিল? 97% ছিল। আর এই পার্সেন্টেজটা বার করেছিলি কি করে? প্রথমে অ্যাজিউম করে নিয়েছিলি টোটাল নাম্বারটা কত? 100, তারপরে বললি তুই এক্স্যাক্টলি পেয়েছিস কত? 97। তাহলে প্রথমে অ্যাজিউম করে নিলি যে একদম 100% আয়নিক হলে ডাইপোল মোমেন্ট কত হয়, তাহলে সেটাকে তলায় লেখ। তারপরে এটা তো 100% আয়নিক নয়, তাহলে তার এক্সাক্ট ডাইপোল মোমেন্ট, তোর নাম্বারটা কত? 97, তাহলে সেই 97টা তুই উপরে লিখেছিস। এটা তো 100% আয়নিক, মানে 100 100 ভিত্তিতে পার্সেন্টেজ হচ্ছে, এটা 100% আয়নিক ধরে পার্সেন্টেজ হচ্ছে। তোর আয়নিক ক্যারেক্টার কত? তোর আয়নিক ক্যারেক্টারের ভিত্তিতে ডাইপোল মোমেন্ট কত? 1.91, তাহলে সেই 1.91 উপরে লিখলাম, 97 উপরে লিখলাম, 100 তলায় লিখলাম, পার্সেন্টেজ করবো ইনটু 100 করে দিলাম, গল্প শেষ। 42.8% গল্প বেরিয়ে গেছে। আশা করতে পারি ক্লিয়ার আছে। যারা পড়েছিলি, যারা ব্যাচের মধ্যে ছিলি, যারা ক্লাসগুলো করেছিলি, তাদের সব মনে পড়ে গেছে। এইভাবে পড়তে থাক, এইভাবে রিভিশন চলতে থাকবে। যারা ক্লাস না করে রিভিশন করছিস তারা কিন্তু খুব খারাপ করছিস, কিচ্ছু বুঝতে পারবি না ভাই। ক্লাস করে তারপরে রিভিশন করবি, তবেই বুঝতে পারবি। আজকের মতো এখানেই। আর যারা চাইছি যেভাবে ধোঁয়া উড়িয়ে পড়তে, একবারে ধোঁয়াদার কেমিস্ট্রি পড়তে, দেখ নিচে পিন কমেন্টের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে, আমাদের ব্যাচের ডিটেলস সবকিছু দেওয়া আছে, ভর্তি হওয়ার লিঙ্ক, অ্যাপের লিঙ্ক সব দেওয়া রয়েছে। তুই একবার জাস্ট ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিওগুলো চেক কর, ডেমো ক্লাসগুলোকে চেক কর, নিচে সব দেওয়া রয়েছে। আমাদের দুটো ব্যাচ, একটা 1799, একবার পে করলে 11 + 12 12টা প্লাস 12টা 24 মাস, 4টে সেমিস্টার, 2 বছর একবারে ক্লিয়ার, মাত্র 1799 একবার পে করলে। আরেকটা ব্যাচ আছে 999, এটাতে শুধুমাত্র 11, পুরো 11 কিন্তু সেমিস্টার 1 + 2 দুটোই কভার হয়ে যাবে। টাটা, জয় ধামাকা।